বক্তব্য রাখতে হবে। একটু আগেই বলছিলাম তো, মোটামুটি এটা সামনে খাবার থালা রাখার সময় গড়িয়ে গেছে, তো এখন বক্তব্য রাখলেও একটা হয়তো জায়গা করতে পারবে না ভিতরে, তবু বলতে হবে এবং শুনতে হবে। এরকম একটা ভাবনা চিন্তাতেই আমরা কোনো একটা গ্যাদারিং করি। বিবেকানন্দ, এখানে স্বামীজি সম্পর্কে কে কে জানে কিছু, তার জীবনী অ্যাটলিস্ট বাণী ছেড়ে দিলে হাত তুলতে পারবে? ভয় না পেয়ে। তুই জানা, তুই তোল না, তুই পারবি। জানি কেউ কেউ বলছে মহারাজ যখন বলছেন নিশ্চয়ই একটা কিছু গোলমাল ঘটতে পারে, থাক বলে লাভ নেই। সবাই কিছু কিছু পড়েছে। স্বামীজি বিবেকানন্দ বিষয়ে যুব দিবস বলা হয়েছে। যুব দিবস, যুবক। আমরা মোটামুটি ধরে নিই আমাদের প্রচলিত ধারণাগুলি। আমার পাশে বসে আছেন মাস্টারমশাই, যিনি উনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন, অন্ধবিশ্বাস কুসংস্কার। খুব অ্যালার্টলি আমরা স্বামীজিকে রিপ্রেজেন্ট করছি, স্বামীজির কথা বলছি, কিন্তু সবাইকে খুব সম্মান জানিয়ে শ্রদ্ধার সাথে বলতে হয় যে আমরা স্বামীজির নামেই বেশ কয়েক ডজন কুসংস্কার বলে ফেলেছি, বেশ কয়েক ডজন। এবং এটা চলতে থাকে। কুসংস্কার বললেই আমরা ধরে নিই সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, তাই না। আমরা প্রত্যেক সেকেন্ডে নিজেদের মনেই কুসংস্কার বহন করি। বিবেকানন্দ নিজেকে আমাদের কিছু বলতে আসেনি। এই যে ছবিটা দেখছেন, এটা ভারতবর্ষের খুব পুরনো ছবি। আচার্য বা গেরুয়া বসন পরা বা জটাধারী কেউ একজন বসবে, সে অবশ্যই এরকম স্টেজ নামে একটু উঁচু কিছু জায়গায় বসবে এবং ভারতবর্ষ শুনবে। শুনতে 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 যেমন মা পা তুলে বসছেন, ভারতবর্ষের অবস্থা এরকম হয়ে গিয়েছিল। না, কোনো দোষ করেনি, বেশ করেছেন। ভারতবর্ষ এরকমভাবে পা তুলে বসতে চেষ্টা করে দিয়েছিল। বলছে অনেক শুনেছি, শুনে কি হবে? সেই একই জীবন ফলো আপ করা হবে। সবাই এখানে 99% লোক, 100 বললেও খুব ভুল হবে না, তারা ডিসাইড করে ফেলেছে আমার নেক্সট স্টেপ কী হবে। এখন বাজে 2:20, নেক্সট স্টেপ হার্ডলি হবে প্রসাদ খাওয়া, বা যার এর থেকেও ইমিডিয়েট কোনো কাজে সেই কাজটা করতে সে চলে যাবে। ফলে এই শোনার করার মধ্যে কোনো আমাদের যোগাযোগ থাকবে না, থাকে না। এবং ভারতবর্ষ এটা বহু বহু বছর ধরে করে চলেছিল। স্বামী বিবেকানন্দ এসে বলল যে না, এটা তো হবে না, এটা করা যাবে না। সেই উপনিষদের সময় থেকে সামনে বসে শুধু শুনছে। এমন ঘটে গেল উপনিষদকে আরণ্যক নাম দেওয়া হলো। বলল কোথায় হবে? বলি বনের মধ্যে বসে শুনবে, কেউ বলবে কেউ শুনবে, এর বাইরে কিছু ঘটবে না। বিবেকানন্দ এসেছিল আমাদের কোনো কিছু জানাতে নয়, আমাদের সমস্যার সমাধান করতে নয়। বিবেকানন্দ এসেছিল আমাদের মধ্যে কিছু ঠিক ঠিক প্রশ্নের জন্ম দিতে, যেই প্রশ্নটা হয়তো অনেক বড় বড় ক্রাউডের মধ্যে থাকে না। স্বামীজি সাহস করেছিলেন এই প্রশ্নটা রামকৃষ্ণ দেবের সামনে রাখতে, তুমি ঈশ্বরকে দেখেছো? প্রশ্ন ছুড়ে দিয়েছিল। এখানে এতজন বসে আছে, কারোর মনে এতক্ষণ হয়তো এই প্রশ্ন স্ট্রাইকই করেনি, করতেই পারে না। পড়াশোনা আসতে পারে, সংস্কৃতি আসতে পারে, ওঠো ভারত জাগো ভারত হতে পারে, কিন্তু আমার ঠিক ঠিক প্রশ্ন কি আমরা কেউ জানি না। বিবেকানন্দ এই প্রশ্নটা সবার আগে নিজেকে করে নিয়েছিল, দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে গিয়েছিল এবং অন্যান্য মনীষীদের কাছে গিয়েছিল। এমন একটা জীবন যে প্রশ্ন করতে শিখেছিল, যে প্রশ্ন নিজের মধ্যে জন্ম দিতে শিখেছিল, উত্তর দিতে আসেননি তিনি। এবং এরকম জীবন খুঁজেছিল বলেই আজকে অনেক উত্তর আমরা তার কাছ থেকে পাই। আমাদের মধ্যে প্রশ্ন নেই, আমাদের মধ্যে শুধু আছে কি
নির্দিষ্ট কিছু ধারণা, নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত, নির্দিষ্ট কিছু ভাবনা, ব্যাস, দ্যাটস অল। আমরা সব জানি আমরা কি করতে চাই। আমরা জীবনকে খুলেই রাখিনি, দরকারই নেই। আরে ভাই জানি যাই হবে নাকি, এখানে যারা ইউথ আছে তারা কি করবে, নাই চাকরির জোগাড় করবে, নাই বিজনেস করবে, নাই বাবার বিজনেস সামলাবে, নাই কিছু চাকরি খুঁজছে। অলরেডি ডিসাইডেড, কোয়েশ্চেন ডিসাইডেড, এখান থেকে উঁচু থেকে উত্তর কোনো কাজে লাগবে না। উত্তর আছে, তার জন্য উপযুক্ত প্রশ্ন নেই। বিবেকানন্দ একটি কথা বলেছিলেন পুরো জীবনে তার, তিনি দেখলেন যে ভারতবর্ষ মুখে উপনিষদের কথা বলে, শিবের গান গায়, বিষ্ণুর কথা বলে, কিন্তু তাদের মুখগুলো দেখো কিরকম মুখ। ঠিক আপনাদের এখন যেমন অবস্থা, প্রথমে উপর থেকে গরম পড়ছে, খাবার টাইম হয়ে গেছে, বিকেলবেলার নির্দিষ্ট কাজ আছে, যেখানে যদি লেট হয়ে গেছে সেখান থেকে পকেটে 5-7টা কল এসে গেছে, সেগুলোকে সুইচ টিপে লিখেছে, কেউ কেউ বাইরে গিয়ে অ্যাটেন্ড করে নিয়েছে। তো সবাই কিন্তু আমরা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। বিবেকানন্দ এই ব্যস্ততায়, বিবেকানন্দকে শুনতে হবে নামে 2 ঘন্টার ব্যস্ততা তৈরি করতে ছিলেন না। তিনি বলেছিলেন না, ব্যস্ত যদি হতে হবে তাহলে কিছু ঠিক ঠিক জিনিস খুঁজতে হোক, কিছু ঠিক ঠিক জিনিস খোঁজা হোক যা এই ব্যস্ততা পাওয়ার যোগ্য। বারবার স্বামীজির ছোট থেকে স্বামীজির জীবনীতে এটা দেখা যায়। একটু আগে ভূতের কথা এলো, দেখুন কুসংস্কারের কথা বলছিলাম, 2টো জিনিস আমাদের মধ্যে ঢুকে গিয়েছে। বুঝতে একটু, উপনিষদ বলেছে সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শী, একটু সূক্ষ্ম হতে হবে আমাদেরকে, না ধরতে পারবো না। আমরা বললাম কি, স্বামীজিকে যখন ভূতের কথা বলা হলো, স্বামীজি বললেন যদি ওখানে ব্রহ্মদৈত্য আছে আমি বেলগাছের নিচে কি রাত্রিবেলা দাঁড়িয়ে দেখব। কিন্তু যখন বলা হলো, তার মানে কি আমরা একটা অকাল্ট পাওয়ারকে বাচ্চাদেরকে দেখাচ্ছি বা বলছি, স্বামীজি মানলেন না সেই অকাল্ট পাওয়ার। কিন্তু দেখুন আমরা পরক্ষণে মেনে নিচ্ছি, স্বামীজির মাথায় যখন শিব শিব বলে মাথায় জল ঢালা হলো, স্বামীজি শান্ত হয়ে গেলেন, বিকজ স্বামীজি হিমালয়ের থাকা শিব। আমরা ভূত মানি না, কিন্তু হিমালয়ের উপরে থাকা কোনো একজন ভগবানকে মানি। কিন্তু দুটো একের উপরে সম্পূর্ণ দাঁড়িয়ে আছে। আপনি ভূতকেও প্রমাণ করতে পারবেন না, ভগবানকেও প্রমাণ করতে পারবেন না। মানসিকভাবে যদি বলেন সব রকম বলে, আমি ভূত দেখেছি, অনুভূতির বাইরের কোনো কথা হয় না। সেরকম কেউ আপনাদেরকে এসে বলে আমি ভগবান দেখেছি, অনুভূতির বাইরে কোনো কথা হতে পারে না। একই জিনিস, একই লজিক প্রমাণ করা যাবে যে ভূতেরও যা আছে ভগবানেরও তাই আছে। এরকম বহুবার থিসিস করে দেখা গিয়েছে যে যেই লজিক ভূতের উপর লাগানো যায় সেই লজিক ভগবানের উপরও লাগানো যাবে। স্বামীজির পুরো জীবন একটা জিনিসের উপর দাঁড়িয়েছিল, সঠিক ক্ল্যারিটি, সঠিক প্রশ্ন। আমাদের জীবনের সব কিছু ডিসাইডেড। জীবনকে আমরা খুলিনি, আমরা রামকৃষ্ণর সামনে দাঁড়িয়ে বা কোনো একজন বড়োর সামনে দাঁড়িয়ে প্রশ্ন করার ক্ষমতাই নেই ভগবানকে দেখেছেন কিনা। তার উপরে যদি রামকৃষ্ণের মতো কোনো গুরু হয় এবং সে যদি বলেন হ্যাঁ হ্যাঁ দেখেছি, তোকেও দেখাতে পারি, তাহলে তো আমাদের অবস্থা খারাপ। এক্ষুনি যদি জিজ্ঞেস করা হয় আপনাদেরকে, আপনারা এখানে কেন বসে আছেন, আপনাদের কাছে কোনো উত্তরই নেই। হ্যাঁ, উপরি বলে দেবেন আমরা বিবেকানন্দকে শুনতে এসেছি, আমরা যুব সম্মেলন এসেছি। বাচ্চারা বলবে বাবা বলেছে, তাই তো রে, কেউ না কেউ বলেছে, তো কেউ বলেনি, সেই জন্য মাঝে মাঝে একটু খেলে এসেছে। তো আমাদের সব উত্তর রেডি, আমরা জানি আমরা কি বলছি কি করছি। বিবেকানন্দ জানতো না, নরেন্দ্রনাথ দত্ত জানতো না যে তার কি জানা উচিত, তাই গিয়ে বলল, ওই অজানা জিনিসটার নাম দিল ভগবান। বলল আপনি কি জানেন আমি যা জানতে চাই? ঠাকুর বলল হ্যাঁ জানি, যেমন শিষ্য তেমন গুরু। এবার খুব চিন্তায় পড়ে গেলেন স্বামীজি, আরো বললেন এ বাবা, এতদিন পর্যন্ত সেশন চলেছে, যাকেই বলেছি সেই বলেছে জানি না। বলে বাহ, আমি খুব কলার উঁচু করে হেঁটে হেঁটে চলে গেছি, হয়ে গেছে। কিন্তু এ এমন লোক যে বলে দিল দেখাতেই পারি, বলে আয় তোকেও দেখাবো, বলে টেনে নিয়ে গেল, বুক ঢিকপিক করছে। যে সত্যিই জানতে চায়, যার মধ্যে প্রশ্ন আছে, তার জন্য উত্তর আছে, তার জন্য একমাত্র উত্তর আছে বললেও ভুল হয় না। কিন্তু আমরা কেউ জানতে চাই না। ফলে আমাদের যে এত সংগঠন সম্মেলন হয়, তা বেশিরভাগ ক্ষেত্রে
ব্যর্থ হয়ে যায়, উত্তর ভেসে 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 চলে যায়, প্রশ্নকর্তা অনেক আগে নিজের জিনিস গুটিয়ে চলে গেছে। তো সেরকমই বিবেকানন্দের জীবন। বিবেকানন্দ কি অনুত্থানের নয়, বিবেকানন্দ এই জন্য এসেছিলেন, এইটাই বলতে এসেছিলেন, ভাই তুমি কেমন আছো, তুমি কেমন আছো, ইটস অল অ্যাবাউট বিবেকানন্দ। যদি আমরা ভালো থাকি, দেয়ার ইজ নো বিবেকানন্দ, আমাদের জন্য বিবেকানন্দ নেই। যদি বলেন তাহলে মহারাজ আপনি বলতে চাইছেন আমাদের জন্য বিবেকানন্দ নেই? যে প্রশ্ন জন্মায়নি নিজের মধ্যে, যার মধ্যে প্রশ্ন জন্মায়নি, তার জন্য বিবেকানন্দ নয়। শুনে কিছু হবে না। সবাই বলছে মহারাজকে শোনার জন্য বসে আছি ইত্যাদি ইত্যাদি। রিয়েলি জিজ্ঞেস করুন, গুটি কয়েক লোক হয়তো ধারণা একটা, আমরা আমাদের ধারণার ছবি দেখি জগতে, ধারণা রেখেছেন মানে গেরুয়া পড়েছে মানে কিছু একটা বলবে যেটা একটু অন্যরকম ভাবে একটু শুনতে ভালো লাগবে বা এক্সেপশনাল কিছু বলবে। বিবেকানন্দ এমন ধারণা পোষণ করেননি সারা জীবনে। বিবেকানন্দ কারোর কপি করেননি। দেয়ার ওয়াজ আ অরিজিনাল কোয়েশ্চেন, একটা ঠিক ঠিক জীবনের প্রশ্ন ছিল। আমাদের জীবনের যতক্ষণ প্রশ্ন না থাকে ততক্ষণ পর্যন্ত কোনো রামকৃষ্ণ, বিবেকানন্দ অ্যান্ড সো অন ইউজলেস। আমরা যুবক বলতে বলছি শুধুমাত্র, দেখুন আমাদের খুব স্পন্টেনিয়াস ধারণা যুবক মানে হলো যার শরীরের বয়স কম, তাই তো? এছাড়া কেউ যুবক হতে পারে না। কিন্তু এই যুবক কিভাবে কাটায় জীবন? যুবক মানে কি, যে ভালো চোখে দেখতে পারে, তার চোখ অলরেডি, যার চোখ একটা জিনিসে ফিক্স হয়ে গেছে, তার বয়স যাই হোক, সে কি অন্য কিছু দেখতে পাচ্ছে? প্রত্যেকটা যুবক খুঁজছে চাকরি, সে আর দেখছে কোথায়? তার অত টাটকা চোখ থেকে লাভটা কি হলো? যুবক খুব ভালো শুনতে পারে, সে কি অন্য কিছু শুনতে পাচ্ছে ফোনের রিংটোন ছাড়া? সে শুনছে কোথায়? তার নাকে কোনো উচ্চতর গন্ধ কোথায়? তার হাত কারোর পায়ে যাওয়া ছাড়া, কারোর চাকর হওয়া ছাড়া কি বা করতে চায়? আমি উত্তর কাশীতে একসময় একজন মহারাজের কাছে শুনেছিলাম, বলছিলেন খুব সুন্দরভাবে, অনেক বছর আগের কথা, বলছে ভাই যে পিএইচডি হয়েছে সেও চাকরি খুঁজছে, সেও চাকর হতে চাইছে, কেউ মালিক হতে চাই না, একটা চাকরি চাই। তো যুবক মানে এই নয়। বিবেকানন্দ এমন একজন ছিল যে নিজের জীবনকে খুলে দিয়েছিল। কোনো কিছু বলতে বিবেকানন্দের আশা নয়। বিবেকানন্দের ব্যক্তিত্ব, বিবেকানন্দের রাজযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ বইতে নয়। বিবেকানন্দের ব্যক্তিত্ব উনি কত কবিতা লিখেছিলেন এটাতেও নয়। বিবেকানন্দের ব্যক্তিত্ব এও নয় যে কে ওনার সঙ্গে কি বলেছিল। বিবেকানন্দের ব্যক্তিত্ব তিনি একদম একটি লাইফ কেমন হওয়া উচিত তৈরি করে হাতের সামনে দেখিয়ে দিয়েছিলেন, জাস্ট এক্সাম্পল দাঁড় করিয়ে দিয়েছিলেন। মাত্র ৩৯ বছর বয়সের মধ্যে একটা পূর্ণাঙ্গ জীবন যা যা করতে পারে গুটিয়ে পাটিয়ে নিজের মতো ডঙ্কা মেরে চলে গেছিলেন। আমরা সবাই তার থেকে বয়সে তো অনেক বেশি। এমন কাজ তিনি করে গিয়েছিলেন যেই কাজ করার পর আর কিছু বাকি থাকে না। দেখেছিলেন যে এরা শিবের কথা বলে কিন্তু চারিদিকে অশিবই ছড়িয়ে আছে। এরা শুদ্ধতার কথা বলে, এদের ঘরগুলো দেখো নোংরা কত গন্ধ ছাড়ছে। এরা বেদের বড় বড় শ্লোক বলে কিন্তু ভিতরের মধ্যে দেখো কাউকে গালাগালি দিতে এরা ছাড়েনি। আমরা প্রত্যেকের উপর ফার্স্ট্রেটেড। এখনই যদি একটি কাউকে তার মনের মতো না একটা সামান্য কথা বলে দেওয়া হয়, সে তেলে বেগুনে খেপে ওঠে। আমরা আগের থেকেই ফার্স্ট্রেটেড। আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে মহারাজ আমি খুব ক্রোধী স্বভাবের। আমি বললাম প্রেশারের সিটি তো একদিনে বাজে না, 1 মিনিটে বাজে না, প্রেশার অনেক আগে জমে আছে, শুধু সিটি কেউ বাজিয়ে দিয়েছে। মা বলে দিয়েছে রাত হয়ে গেল খেতে আয়, তুমি চুপ করো তো। মায়ের ওইটুকু কথায় ছেলে খেপে গেল নাকি? এর পিছনে পুরো প্রেশার আর আগুনের শৃঙ্খলা আছে। ওখানে অনেক প্রশ্ন লুকিয়ে আছে, যেই প্রশ্ন কোনো বয়সের যুবকই দেখে না। আমি যুবক বলতে 5ও বলছি, যুবক বলতে 85ও বলছি।
আমাদের মধ্যে এমন অনেক কিছু জমে আছে যার খবর আমাদের নেই। বিবেকানন্দ পরিষ্কারভাবে এটা দেখেছিল যে আমরা সবাই বলি মোটিভেশনের বাজারে বিবেকানন্দর মার্কেট খুব গরম। মোটিভেট করতেই হলে স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ বলে দাও। আর তুমি খুঁজছোটা কি বলে চাকরি, তারপরে চাকরি হলো স্ট্রেংথ আর বেকার হয়ে থাকাই উইকনেস। ডিফাইন হয়ে গেল বিবেকানন্দ। কারণ আমি চাকুরে হতে চাই এটা তো ডিসাইডেড। তো বিবেকানন্দ আমার কাছে কে? এখন তো গীতাকেও কর্পোরেট সেক্টরটা ইউজ করছে তার বাণী হিসাবে। বলছে যুদ্ধে নেমে পড়ো। বলে কি যুদ্ধ? বলে তোমাকে যা গোল দেওয়া হয়েছে, এতগুলি কাস্টমার আনতে হবে, দ্যাট ইজ তোমার জীবনের, এটাই তোমার জীবনের যুদ্ধ। আমরা এইভাবে ডিফাইন করি। স্বামীজি পরিষ্কারভাবে এই জন্য বলে দিলেন আত্মানো মোক্ষার্থম জগৎ হিতায়চ। একদম গোল ডিসাইডেড হয়ে গেল। ওই কোণে যে বসে আছে থেকে এই কোণে অবধি যে যে পরিস্থিতিতে আছে তার গোল ডিসাইডেড হয়ে গেল। আমাদের ক্ষেত্রে কি হয়? আমি গোল ডিসাইড করব এবং বিবেকানন্দ ওই গোলে আমায় কি সহায়তা করতে পারে সেইটুকু তার ইউটিলিটি। গোল ডিসাইডেড, যে পড়ুয়া তার ডিসাইডেড আমাকে এরপরে ফার্স্ট হতে হবে, তারপরে স্কলার হতে হবে। স্বামীজি তো ল পড়তে পড়তে জলাঞ্জলি দিয়ে দিলেন, তার কাছে এগুলির মূল্য ছিল না। কিন্তু দুঃখের বিষয় বিবেকানন্দের নামে যে মোটিভেশন চলে তা শুধুমাত্র আমি বিবেকানন্দকে যেভাবে চাই তার একমাত্র পরিভাষা হলো বিবেকানন্দ আমার সামনে কিভাবে দাঁড়াবে আমি ডিসাইড করব। আমাদের জগৎ কিভাবে চলে দেখুন, সম্পূর্ণ উল্টো। আত্মনা মোক্ষার্থম জগৎ হিতায়। আমরা কি করি? আমাদের যে অহংকার তাকে বন্ধন করি। আমি নিজে যা, তার জন্য আপনাদের জীবনে যা কিছু আছে কোনটা মুক্তি আপনাকে দিতে পেরেছে? মুক্তি মানে আমি কোনো আধ্যাত্মিক কথা বলছি না, নর্মাল হিসাবে ধরুন আপনার রিলেশনগুলো আপনাকে বন্ধন দেয় না মুক্তি দেয়? বন্ধন দেয়। আপনার সামাজিক স্ট্যাটাস আপনাকে বন্ধন করে না মুক্তি করে? কিছু কাজ করতে পারবো, কিছু কাজ করতে পারবো না আমি। আপনি বয়সে ছোট বা বয়সে বড়, আপনাকে বন্ধন দেয় না মুক্তি দেয়? বড়োর সামনে আমি সত্য হলেও কিছু বলতে পারবো না। স্বামীজি বলল না, এটা অহমের বন্ধন নয়। আমি বলতে আমার যাই ডেফিনেশন থাক, ইট শুড বি ক্লিয়ার, এর মধ্যে কোনো বন্ডেজ থাকবে না। স্বামীজি তাই, স্বামীজির মা তাকে শিখিয়েছিলেন যে যা গিয়ে টিচারকে বল। টিচার মেরেছিল স্কুলে, বলছিল মা আমি কোনো অন্যায় করিনি, তবুও আমাকে টিচার এরমভাবে মেরেছে। স্বামীজি বললেন, স্বামীজির মা বললেন পরের দিন গিয়ে তাকে বলবি, যেটা উচিত কথা সেটা বলতে হবে। আমাদের মধ্যে কেউ নেই এইরকম, এরকম মাও নেই, এরকম বিলেও নেই। আমি দেখেছি এই যে লকডাউনের সময় বিভিন্ন রকম পরীক্ষা অনলাইন হয়ে গেল। আমি নাম না করেই বলবো, বহু ছেলেরা অনলাইনে পরীক্ষার নামে বসে কি করেছে? পাশে বই খুলেছে, বন্ধুদের নিয়ে গ্রুপ করা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ এসছে, তার উপর ভিত্তি করে পরীক্ষা হয়ে গেছে এবং তারই মা তাকে কপি করে দিয়েছে। এরকম লাখে লাখে উদাহরণ আছে। আমরা চাইছি এরকম গ্যাদারিং করে বিবেকানন্দ তৈরি করতে। হয়েছে কি না হয়তো কেউ বলতে পারবে না। ইটস হোয়াট উই আর, এটা আমরা। এর জন্য বিবেকানন্দ আসেনি। প্রত্যেকটা জীবন স্বামীজি দেখিয়েছেন কিভাবে আত্মনো মোক্ষার্থম, নিজের তো, আরে বাবা জাগতিক বন্ধন তো কাটাও, পরম মুক্তি হ্যান ত্যান অনেক পরে থাকবে। প্রত্যেকটা মেয়ে বাড়ি থেকে বেরোনোর আগে আয়নায় মুখটা দেখতে বাধ্য কি বাধ্য নয়? একজন মহিলা হয়তো এখানে নেই যে আয়নাতে মুখ দেখেনি। যারা রসকলি করে এসছে তারাও দেখে এসছে ঠিক হয়েছে কিনা। বন্ধন বাধ্য, আমরা প্রত্যেকটা স্টেপে বাধ্য। আত্মানো মোক্ষার্থম আমাদের কাছে ফ্লাওয়ারি ওয়ার্ডস। এখন আপনারা এখানে যে বসে আছেন, অনেকের মনের কথা হয়তো বলছি, অনেকে বলবেন না, কিন্তু একটু গভীরে গেলে দেখতে পারবেন মহারাজ বলছেন ফাঁকা করে দেওয়া কি করে চলবে। কার্যকর্তারাও তাই ভেবেছে, টাইম হয়ে গেছে, এবার তো ফাঁকা হয়ে যাবে, খিচুড়ির গন্ধ উঠে গেছে। আমরা বাধ্য, বেশিরভাগ লোকেরা বসে থাকতে বাধ্য। স্বামীজি বলেছিলেন না, ফার্স্ট বি জেন্টেলম্যান, আগে নিজের সাথে তো সৎ হও। খুব ছোট ছোট জিনিসই বিবেকানন্দকে প্রয়োজন। আমরা মাইক ধরে বিবেকানন্দকে বলতে অভ্যস্ত। বিবেকানন্দ বলেছিল আমাকে ভুলে যেও,
বিবেকানন্দ নাম রাখতে বিবেকানন্দ আসেনি। এমন একটা মানুষ যে শুধু যেটা দেখেছিল সেটাই করেছিল, যেটা ঠিক মনে হয়েছিল তার সঙ্গে দাঁড়িয়ে গিয়েছিল। তখন এরকম কথা আমাদের মধ্যেও সুন্দরভাবে হলো। তখন এই কনসেপ্ট কি ছিল সাধুর, আমার এই রিস্টের মতো হার্ডলি সাধুর হাত হবে, এর বেশি মোটা হয়ে গেলে তো সাধু ভোগী। এই টুপি পরা স্টেজে বসা সাধু ছিল না, হাতে ঘড়ি দেওয়া সাধু ছিল না, রুদ্রাক্ষ জটা পরারাই ছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে একজন সন্ন্যাসী যেমন বিলেতে গেল, এবং ইউরোপ নয় আমেরিকায় চলে গেল ডাইরেক্ট, তাও কি জলের পিপের মতো জিনিস, নগণ্য জিনিসের মধ্যে কত কষ্ট করে, যেটাকে ঠিক মনে করেছিল সেটা করার সাহস রেখেছিল। আমরা কি দেখি নর্মালি, দেখো কত বড় কাজ করে দিয়ে চলে গেল, আরে কত বড় কাজ করে দিয়ে যায়নি, সে শুধু সাহস দেখিয়ে গিয়েছিল যেটা তোমার মধ্যে নেই। তো এইরকম ভাবে প্রত্যেকটা জায়গায় ঝাঁটানি নেমে পড়লো প্লেগ, যখন একের পর এক মহামারী চলছে, একটা মানুষ হিসেবে বিবেকানন্দের কাছে যেতে হয়। তাহলে বিবেকানন্দের ফ্যান হয়ে লাভ আছে। ওই কাশীর বীরেশ্বর এসেছিল হ্যান ত্যান বলে বিবেকানন্দের ফ্যান হতে সবাই পারবে, শিবের ফ্যান কে নেই, নালেই তো অবস্থা খারাপ হয়ে যাবে। যেখানে শক্তি তার ফ্যান হতে হয়, যেখানে ক্ষমতা, যেখানে সামর্থ্য তার ফ্যান হতে হয়, মুখে মুখে তার সম্পর্কে বলতেই হবে জিন্দাবাদ, নাহলে কি করে চলে? যে যখন এসেছে যেভাবেই এসেছে, আমরা বিবেকানন্দকে ওই জায়গাতেই দাঁড় করেছি যে বিবেকানন্দের ফ্যান হতেই হবে। কেন? কারণ সবাই চারিদিকে বলে যে বিবেকানন্দের ফ্যান, স্ট্যাচু দাঁড়িয়ে আছে, ছবি দাঁড়িয়ে আছে। বিবেকানন্দের ফ্যান হতে গেলে বিবেকানন্দকে ভুলে নিজের ভিতরটা বিবেকানন্দ হতে হয়। কারোর কাছে যদি টাকা না থাকে তাকে গরিব বলে, ধনী হতে গেলে টাকাকে আপন করে নিতে হয়, টাকা টাকা ভাবলে হওয়া যায় না। বিবেকানন্দ ভাবলে বিবেকানন্দ হয় না। বিবেকানন্দর যে সাহস, যে সততা, যে স্ট্রেংথের কথা বলেছিলেন, তাকে নিজের মধ্যে ডে টু ডে লাইফে আনতে হয়, তাহলে তো বিবেকানন্দ। এই ক্ষেত্রে স্বামীজি বলেছিলেন বিবেকানন্দকে ভুলে যাও, তার মানেটা কি? তিনি খুব খুব বড় স্বার্থহীনতার কথা বলছেন যে না ভাই আমি খুব বিনয়ী, আমাকে ভুলে যাও, তোমরা ভালো হও, তা নয়। তিনি বলতে চেয়েছিলেন বিবেকানন্দের মতো একটি স্ট্যাচু বানিয়ে তার পুজো করতে লেগে যেও না। বেদান্তের বারংবার যে স্ট্রেংথের, যে শক্তির কথা বলা হয়েছে, বারবার বলা হয়েছিল আত্মা মানেই বল। আমরা কিভাবে পাচ্ছি? বল দিয়ে কোনো বড় কাজ, কোনো আশ্রম করা নয়। আমি এক্ষুনি যতগুলি লোক আছে তার জীবনের এই পরের মুহূর্তে থেকে ঢুকে গেলে দেখা যাবে প্রত্যেকটা স্টেপ তার দুর্বলতার বানানো। একটিও কাজ সে জীবনে বল থেকে সৎভাবে করছে না। যদি কোনো হায়ার মোটিভেট দিয়েও সে চলছে, মোটিভেশন দিয়ে, শুধু ইনফ্লুয়েন্সড হয়ে চলছে, সে দেখেইনি তার মধ্যে কি আছে। রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ এখন বোধের বিষয় কম, বুদ্ধিমত্তার বিষয় বেশি হয়ে গিয়েছে। আন্ডারস্ট্যান্ডিং কম, ইন্টেলেকচুয়াল কসরত অনেক বেশি হয়ে গিয়েছে। নাকি বিবেকানন্দকে বুঝতে গেলে অনেক বই পড়তে হয়, অনেক জানতে হয়, ইংলিশ জানতে হবে, তার বিষয় এই করতে হবে। কেন ভাই? তোমার জীবনে এমন এমন জিনিস কনস্ট্যান্ট বেঁচে আছে যার মধ্যে তুমি ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন করতে পারো। বলে না না, প্র্যাকটিক্যাল লাইফ তো অন্যরকম চলে, এগুলো পড়তে হয়। শিশুদের জীবন গঠন করতে বিবেকানন্দ রাখতে হয়। কিন্তু মা ছেলেকে কি বলবে? প্র্যাকটিক্যালি মা ছেলেকে বলবে চুপ করে পড়, তাহলে কিন্তু ফেল করে যাবি। তাকে তো আমি ছোট থেকেই ভীতু তৈরি করছি। এরপরে সে যখন পাস, সে জানে কি, প্রত্যেকটা বাচ্চা কি জানে, পরীক্ষার আগে পড়ে আমাকে পাস করতে হবে, নালে বাবা মারবে। সে ভয় থেকে জীবন শুরু করেছে। তারপরে প্রত্যেকটা যুবক কি বলছে, আমাকে চাকরি বা বিজনেস করতে হবে, সংসারের কাজ করতে হবে। সে না বুঝেছে নিজেকে, না বুঝেছে সংসারকে, সে ভয়ে কাজ করছে। আমায় করতে হবে, নাহলে কি খাবো, কিভাবে চলবো। এই বিবেকানন্দ, এই ভারত বিবেকানন্দের ভারত। হ্যাঁ, আমরা মেটেরিয়ালি অনেক উন্নত করে হয়েছি, কিন্তু কথাগুলো আমাদের কথা থেকে গিয়েছিল। কথার ভারতবর্ষ এত বেশি বেড়ে গেছিল, সেই জন্য বলা হতো কি, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।
আমরা এখনো দেখুন যারা কথা বলছি উপরে আছি, আমরা কথায় বড় আছি। তো এই কথা বলা হচ্ছে না যে বিবেকানন্দকে ফলো আপ না করতে, তাকে না পড়তে, কিন্তু বিবেকানন্দ কোনো কিছুর সামনে ঝুঁকে গিয়েছিল এবং যার সামনে ঝুঁকেছিল সে সব থেকে বড়। আর আমরা কথায় কথায় যাদের সামনে ঝুঁকি সেগুলি মাটির দরের জিনিস। তো এইভাবে আমাদের জীবন কাটাই। তারপর আমাদের যুব সম্মেলন ঘটে, আমরা যুবককে নিয়ে আসি, আমরা গ্যাদারিং করি, আমরা খাবার সময়কে উপলক্ষ করে গ্যাদারিং করি। আমি যতগুলি স্টেজে বসেছি তার সময় কখন হয়েছে জানেন? দুটো মাত্র সময়, নয় সকাল 11টা, কারণ 12টায় খাবার ঘন্টা, রামকৃষ্ণ মঠ মিশনে তাই হয়, আর না হলে বিকেল 5টা, যখন কোনো কাজ নেই। বাল ক্রীড়া ছাড়া আর কোনো কাজ থাকে না বাড়িতে যখন। আর বেশিরভাগ গ্যাদারিংয়ে থাকে, তবু এখানে বাচ্চারা আছে, ছেলেরা আছে, বেশিরভাগ গ্যাদারিংয়ে কাদের ভিড় থাকে জানেন? মেয়েদের। ধর্মকর্ম তো মেয়েদের জন্য, অ্যাজ ইফ পয়সা রোজগার করার জন্য কোনো ন্যায় নীতির প্রয়োজনীয়তা নেই, পুরুষের জন্য ধর্মের প্রয়োজনীয়তা নেই। কারণ ধর্ম মানে কি? লক্ষ্মী পুজো করা, সরস্বতী পুজো করা, টিভি সিরিয়ালের আর রাসমণি দেখা, এই তো ধর্ম। এবং কে করে সেটা? বলে ওর মা করে। বলে আমি কি করি? বলে পয়সা রোজগার মম ধর্ম, এই আমার ধর্ম। বলে আমার এসব লাগে না, কারণ পশুর সমাজে তো দুটো জিনিস, খুব সহজ জিনিস, গোল সেটেল। কি সেটেল? যে একটুখানি তোমার থেকে দুর্বল তাকে শোষণ করো, যে তোমার থেকে উঁচু তাকে ভয় পাও, গল্প শেষ। আর কি ধর্মের প্রয়োজন পুরুষের? তো বিবেকানন্দের ধর্ম, বিবেকানন্দের আধ্যাত্মিকতা, বিবেকানন্দের ভাব, বিবেকানন্দের শিক্ষা আমরা বলি বটে, কিন্তু আমরা বিবেকহীনভাবে প্রত্যেক মুহূর্ত কাটাই। আমরা আত্মার নামে, আমার ভিতরে আত্মা আছে আমরা বলি, আমরা আত্মা বলে যাকে বারবার ডিফাইন করছি, খুব পরিষ্কারভাবে বুঝুন, এখানে 100-র মধ্যে 100% আমরা আত্মাকে ভালোবাসছি না, আমরা নিজের ব্যক্তিগত অহংকারকে ভালোবাসছি। আমাদের আত্মার ডেফিনেশন কি জানেন? হোয়াট আই অ্যাম। আমি যদি নেক্সট প্রশ্ন করি তুমি কি, তোমার 100টা নাম বেরোবে। তুমি কারোর ছেলে, কারোর ভাই, কারোর চাকরি, কোথাও চাকরি করছো, সেই কোম্পানির নাম বেরোবে, কারোর ছাত্র, 100টা নাম আমাদের কাছে আত্মা। উপনিষদ বলে গেছিল তার কোনো নাম নেই, রূপ নেই। আমাদের অহংকারের 100টা মুখ, এবং সেই অহংকারকে আত্মা বলে বিবেকানন্দের স্ট্যাম্প লাগিয়ে আমরা সমাজে চলি। এটাই বাস্তবতা। আমি কোনো আশাহীনতার কথা বলছি না। জীবের স্বরূপ আত্মা নয়, জীবের সম্ভাবনা আত্মা। তুমি তোমার শ্রেষ্ঠতম অবস্থায় পৌঁছাতে পারো, দ্যাটস ইট। কিন্তু পৌঁছে গিয়েছো ভেবো না। আমার সাথে একজন ইউটিউবে বিভিন্ন টপিকে আলোচনা হয়, তার সাথে কথায় কথায় একজন বলছে যে এত মনি ঋষিরা বলেছে আমাদের ভিতরে আত্মা আছে, আপনি বলছেন আত্মা নেই। উপনিষদে বলেছে অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ, অঙ্গুষ্ঠের মতো মানে বুড়ো আঙুলের সাইজের একটা কোনো পদার্থ আমাদের এই বুকের ভিতরে, জনানাম হৃদয়ে সন্নিবিষ্ট, এই তো বলে দিয়েছে। বুকের ভিতরে আত্মা বসে আছে, তাহলে চিরে দেখতে হবে আছে কি নেই। আমরা একটি আদর্শের সামনে কম বিকিয়ে যাই, নিজের মন গড়া যাবতীয় জিনিসকে আদর্শ বানিয়ে মহাপুরুষের বাণীগুলোকে, সেইগুলোকে ফিড আপ করতে চালাই। বিবেকানন্দ হতে গেলে আমাদের ভিতরের যেই অহংকার বা নরেন্দ্রনাথ আছে, তাকে কোনো না কোনো রামকৃষ্ণের সামনে ফেলে দিতে হয়। আমাদের জীবনে রামকৃষ্ণ নেই, আমাদের রামকৃষ্ণের সামনে দাঁড়ানোর সাহস নেই। কারণ রামকৃষ্ণের সামনে গেলে একটিই প্রশ্ন, তুমি কি ভগবানকে দেখেছো? আর এটা তো আমাদের কারোর প্রশ্নই নয়। ভগবান মানে কি? ভগবান মানে যে আমাকে প্রসপারিটি দেয়, ভগবান মানে যে আমার সুখ সুবিধা বিধান করে, আমার অসুবিধাগুলো কাটিয়ে দেয়। এবং এই সুখ সুবিধার অসুবিধার ডেফিনেশন কি? বলে আমি শারীরিক মানসিকভাবে যেমনভাবে ভালো থাকি, দ্যাটস অল। হয়ে গেল পুরো ধর্মকে ডিফাইন করা। কে বলেছে? বিবেকানন্দ বলেছে। তো এইটাই আমাদের ট্যাগলাইন হয়ে গেছে জীবনের। বিবেকানন্দকে বাঁচতে গেলে বিবেকানন্দকে বোঝার দরকার নেই, নিজের জীবন বোঝা দরকার।
আমার প্রত্যেকটা মুহূর্ত আমি বন্ধনে কাটাচ্ছি না মুক্তিতে কাটাচ্ছি, দ্যাটস অল। দেখবেন যাই দেখা যাচ্ছে তা সব কিছু আমাকে বেঁধেছে, আমাকে ছোট করেছে। যখন আপনাকে যদি পিছন থেকে কেউ এসে গলা চেপে ধরে, আপনি কি বলতে পারেন? বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে পারেন। আপনি কি ধরেন এখানে কেউ নেই, আপনি চেঁচাচ্ছেন, তাহলে বুদ্ধিমত্তা কি বলে? ভাই কেন চেঁচাচ্ছ, কি দরকার চেঁচানোর? কেউ তো নেই। মনের ভিতরে আশা, যদি কেউ আশেপাশে থাকে বাঁচিয়ে নেবে। আমাদেরও বিবেকানন্দের ক্ষেত্রেও তাই ঘটেছিল। বিবেকানন্দ জানতো না ভগবান কি, আত্মা কি, কিন্তু চেঁচিয়ে উঠেছিল। এই বলে চেঁচিয়ে উঠেছিল, যা দেখছি সবকিছু বন্ধন, মুক্তি কোথায় আছে, আত্মা কোথায় আছে? আমরা তো বলছি কোথায়, আত্মার কি দরকার আছে, এই যে ভিতরে আছে আমি, দ্যাটস অল, গল্প শেষ। তো আধ্যাত্মিকতা নিজেকে জানার বিজ্ঞান। বাইরে যা কিছু আছে এই বস্তুটাকে যদি জানতে হয়, এর নাম বিজ্ঞান। এর ভিতরে কি আছে, এর নাম সায়েন্স। এর ভিতরে এই জলের মধ্যে কি আছে, হাইড্রোজেন অক্সিজেন আছে, একে বলে সায়েন্স। যা কিছু দেখছি তা কিভাবে দেখব, সায়েন্স দিয়ে। কিন্তু আমরা তো ধারণা দিয়ে দেখি, আমরা তো অন্ধবিশ্বাস দিয়ে দেখি। এক্ষুনি যদি এখানে একটা শিবলিঙ্গ থাকে, আমরা প্রণাম করতে শুরু করে দিই। রাদার দ্যান স্টোন, আমরা এর পিছনে অনেক কিছু আরোপ করেছি। স্বামীজি এই ধারণাকে ভেঙে দিয়ে গেলেন, বললেন হ্যাঁ এটা সহায়ক তো বটে, কিন্তু শেষ কথা নয়। আর আধ্যাত্মিকতা কাকে বলে? আধ্যাত্মিকতা তাকে বলে যে দেখছে তাকে জানার নাম আধ্যাত্মিকতা। কোনো আত্মা, ভগবান ইত্যাদি, ব্রহ্ম, যে যেমন ভাবে, কালী, দুর্গা, শিব, লক্ষ্মী, একে জানার নাম আধ্যাত্মিকতা নয়। আরে তোমার যোগ্যতা নেই তাকে জানার। নিজেকে জানার নাম আধ্যাত্মিকতা। নিজেকে জানো, যে দ্রষ্টা। এখন যদি আমার চোখে এই জলটার রং সাদা, এখন আমার চোখে যদি লাল চশমা থাকে, আমি এটাকে লালই দেখব। আধ্যাত্মিকতা কি বলছে? ভাই যা দেখছো দেখছো, বিজ্ঞান বলে দিয়েছে কি আছে ওর মধ্যে, কিন্তু যে দেখছে ইজ ইট ওকে, সে কি ঠিক আছে? তার চোখে কোনো চশমা নেই তো, চশমার নাম কি? বিভিন্ন ধারণা, আমাদের আগ্রহ, আমাদের রুচি। টিকটিকি আরশোলাকে দেখে, সে কি অন্য কিছু হিসাবে দেখে? সে কি বিজ্ঞান মনস্কতায় দেখে? সে দেখে আমার খাবার। এইটা বোঝার নাম আধ্যাত্মিকতা। বিবেকানন্দ বলেছিল, জীবনকে তৈরি করা অর্থাৎ ভারতকে জাগা, অর্থাৎ বিজ্ঞানকে বিজ্ঞানের দৃষ্টিতে দেখো। এখানে নিজের অন্ধবিশ্বাস লাগিও না, আর নিজেকে জানার নাম আধ্যাত্মিকতা। এখানে কোনো দেবতা আরোপ করো না, কোনো আত্মা আরোপ করো না। তো যাই হোক, দেখুন কথায় কথা বেড়ে যায়। খাবার টাইম এখন যা অবস্থা হয়ে গিয়েছে, এখন শুধু বলা যেতে পারে যে বিকেলের টিফিনের মতো, 3টে প্রায়। তো আমি আর কথা প্রলম্বিত করব না বলেও অনেক বলে দিয়েছি। আপনারা এসেছেন, যুব সম্মেলন হয়েছে, কিন্তু আমাদের যুবকের চোখ খোলা থাকতে হবে। যুবক মানে বয়সে নয়, যারা বসে আছেন একটু চোখ, নাক, কান খোলা রাখতে হবে নিজের বিষয়ে এবং জগতের বিষয়ে। এটাই আধ্যাত্মিকতা, এটাই জীবন বাঁচা, এটাই বিবেকানন্দ, কাউকে স্মরণ করা নয়। আপনারা সবাই ভালো থাকুন। অনেক দেরি হলো, আর আমার কথার কিছু না। আর কোনো প্রোগ্রাম আছে? আবার প্রশ্ন উত্তর আছে? প্রশ্ন তো হরিবল হাত তুলে দিয়েছে, 2 হাত তুলে দিয়েছে। আচ্ছা, অতি সংক্ষেপ। হ্যাঁ, কারণ আসলে ওই যে কথা বারবার আসছে, আহারের সময় উপনীত একেবারে দোরগোড়ায়। আর অনেকগুলো অভিযোগ বলবো কিনা, অভিমানও হতে পারে। মানে বিবেকানন্দের মধ্যে যেটা ছিল যে কেন জাগছে না, মানে আমাদের মধ্যে নিজেদের নিয়েও অনেক অভিযোগ। হয়তো মহারাজ সৎসঙ্গ যদি ক্রমাগত পেতে থাকি, হয়তো আমাদেরও কোনোদিন বোধোদয় হবে, এই আশা করা ছাড়া বোধহয় আর কোনো উপায় নেই। আপনাদের মধ্য থেকে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। এখন একটি প্রশ্ন সবার, খাবার কোথায়? কোয়েশ্চেন থাকলে একটু বলুন, আমাদের সবারই সেটা জানা হবে আর কি। বলো। না ঠিক আছে। যারও প্রশ্ন ছিল এতক্ষণে হয়তো
এদিক ওদিক হয়ে গেছে। মহারাজ, আপনি যে বললেন যে আমাদের গোলটা ঠিক থাকবে না, লাইক আমরা কোনো জব খুঁজবো না। আচ্ছা, তাহলে মডার্ন মানে রিয়ালিটিতে দাঁড়িয়ে এবার আমরা কি করবো? ঠিক আছে, আমরা জব খুঁজবো না, তাহলে কি করবো? জব খুঁজবো না তো আমি কথা বলিনি। আপনি বললেন গোলটা সেট হয়ে রয়েছে যে আমরা ঠিক আছে আমরা জব খুঁজবো না। গোলের মধ্যে কোনো মেটেরিয়াল আছে? তুমি যে বেসিক্যালি জিনিসটা চাই, তুমি কি চাইছো জব করে? আমি জব করে মানে আমি জব করে বলো। একটা স্টেবিলিটি চাইছি। কি স্টেবিলিটি? ইমোশনাল, ফিজিক্যাল, মানে আমি যা চাইবো পরে সেটা যেন আমি ফুলফিল করতে পারি। জব কি এটা তোমাকে সার্ভ করতে পারবে? ডু ইউ শিওর? যারা জব করছে আস্ক দেম, যে যারা চাকরি করছে বলো তুমি ইমোশনালি স্টেবল? তোমার বাবা কি চাকরি করে? আস্ক হিম। আছে পাশে? ইমোশনালি বাবা স্টেবল? হ্যাঁ, কিছুটা পার্সেন্ট অবধি তো স্টেবল, অ্যাট লিস্ট জব। কিভাবে জব হেল্প করেছে বাবাকে জিজ্ঞেস করো। এই দামি প্রশ্ন। বাবা আমি ইমোশনালি আর কি ফিনান্সিয়ালি স্টেবল হতে চাই, এই দুটো জিনিসই কি তোমার মাথায় আছে? তো আমি ইমোশনাল মাথা থেকে, আমি ফিনান্সিয়ালি স্টেবল, ইটস অলসো আ থট তোমার মাথা থেকে। তো তো বাবাকে জিজ্ঞেস করো, ডিড ইউ গেট ইট? একটুখানি তো ঠিক আছে, জব না ছাড়া যেটুকুনি হবে জব থেকে একটুখানি মানে পার্সেন্টেজ ধরুন। ওকে একটুখানি অ্যাটেনশন দাও, ফুল অ্যাটেনশন না, একটুখানি হবে তো? ওকে একটুখানি অ্যাটেনশন দাও। কিন্তু তুমি যা করতে চলেছো, তুমি যদি পড়ুয়া হও, আমি যতদূর শুনলাম, তাহলে তুমি ফুল অ্যাটেনশন জবকে দিচ্ছ। তো ওই জব তোমার ফুল অ্যাটেনশন পাওয়ার যোগ্য নয়। তোমার জীবনে এর থেকে বড় হাই মোটিভ আছে, হ্যাপিনেস। হ্যাপিনেস। তো এখানে অনেক জব পার্সন আছে, যদি হাত তুলতে পারে করে জিজ্ঞেস করো। একেই তো প্রশ্ন বলে। স্বামীজি লোহার এই জিনিসটাকে ধরে বলেছিল, তুমি কি ঈশ্বর? যারা চাকরি করছে আজ দেম হাউ মাচ হ্যাপি দে আর। তুমি মানসিক একটা কল্পনা দাঁড় করিয়ে দিয়েছো, যারা জব করে তারা খুব হ্যাপি আছে। এর খুব হ্যাপি হয়তো নেই, কিন্তু কিছুটা তো আছে। খুব সময় দিও না, অতটুকুই সময় দাও। খুব সময় দিও না। তুমি বলছো না রাত্রি 1টা অবধি পড়ছে, সাপোজ ধরে নিচ্ছি কেউ 12টা অবধি পড়ছে। তুমি যে গোল সেট করেছো, এই গোলটা কি সেই প্রমিস রাখতে পারবে যেটা তুমি এই মুহূর্তে ওর থেকে চাইছো? নাহলে তো ডিপ্রেশন আসবে। আচ্ছা, তাহলে আমরা কি চাইবো? মানে আমাদের মেন মোটিভটা কি? মেন মোটিভটাই খুঁজতে হবে। এতক্ষণ সেটাই বুঝলাম। মেন মোটিভকে আমি সেট করে দেবো তোমার জন্য। তোমার মোটিভ তোমার কাছে থাকবে, সম্পূর্ণ তোমার। আপনি যেটা বললেন সেটা কাইন্ড অফ লাগলো যে আমাদের সবাইকে কাইন্ড অফ আপনার মতো চলতে হবে। নট নেসেসারি, নট নেসেসারি, নট নেসেসারি। আমি যেদিন গেরুয়া পড়েছিলাম তার আগে 15-20 দিন আগে ভাবিনি আমি গেরুয়া পড়বো। ইটস দ্য গোল হুইচ উইল ডিসাইড ইন হোয়াট পাথ আই শুড গো। আমি গোল ডিসাইড করবো, তারপর জীবনকে চালাবো না। আমার গোল এত বড় হবে আমার থেকে যে আমার হোল অ্যাটেনশন গ্র্যাব করে নেবে। আই কান্ট ডিফাইন দ্য গোল, ডিফাইন উইল আমাকে সম্পূর্ণভাবে আমার গোল ডিফাইন করবে হোয়াট আই এম অ্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু ডু অ্যান্ড হোয়াট আমি কি করব। আমি কি করব। রামকৃষ্ণের সামনে যখন বিবেকানন্দ গিয়েছিল, ছোট করে তোমার বয়স কম, রামকৃষ্ণের সামনে যখন বিবেকানন্দ গিয়েছিল, বিবেকানন্দ কোনো বাধা ধরা উত্তর আশা করে যায়নি। দ্যাটস আ সারেন্ডার। তো তোমার গোল কি, এইটা তোমার প্রথম প্রশ্ন হওয়া উচিত, রাদার দ্যান তুমি কি করছো সেটাকে অন্ধভাবে চালিয়ে যাবার থেকে। তুমি অলরেডি মেন্টাল একটা ইমেজ বানিয়ে ফেলেছো, আমার এই গোল, লেখাপড়া করলে এই হয়, বাট ইউ নেভার এনকোয়ার। তুমি এনকোয়ারি করোই নি। যারা যারা লেখাপড়া করে ওই গোলে গিয়েছে, এখন তুমি ওই গোল থেকে যা আশা করছো তারা আদৌ পেয়েছে কি? আমি এই জন্য বলি যে এই পুরো বড় সভ্যতাটা আমাদের ব্যর্থতার একটা মোমেন্ট। যেই মুহূর্তে এসি তৈরি হয়েছিল, ফ্যান ব্যর্থ হয়ে গিয়েছিল। যখন ফ্যান তৈরি হয়েছিল, ফ্যান ওয়াজ এ ক্রিয়েশন, আনন্দ দিয়েছিল, কিন্তু এসি এসে ফ্যানকে ব্যর্থ করে দিল। এরকম প্রত্যেকটা 10তলা বিল্ডিং যখন 20 মালার বিল্ডিং ওঠে, ব্যর্থ হয়ে যায়। আমরা শুধু ছুটছি কিছু একটার পিছনে যেটা আমরা জানি না, এবং প্রত্যেকটা জিনিসের কাছে আমরা গিয়ে দাবি করছি তুমি আমাকে সেই ফুলফিলমেন্ট সার্ভ করো। এবং এর জন্য যাবতীয় সমাজ আমাদেরকে কিছু বাধা ধরা জিনিস শিখিয়ে দিয়েছে। ইউ শুড গো লাইক দ্যাট। তোমার গোলের ডেফিনেশন নেই। আমি বলতে চাইছি বিবেকানন্দ এটাই করেছিল, সিট অ্যান্ড ডিসাইড তোমার গোল কি। বোঝা গেল?
নমস্কার স্যার। মহারাজ, ওকে ওকে। হাউ টু বিকাম কেয়ারলেস, মানে আমি যতই বলছি যে আমি মুক্ত বা কাউকে আমি কেয়ার করবো না, কিন্তু যতই যাই হোক একটা বন্ধন থেকে যাচ্ছে, মা বাবা কি বলবে, স্যার কি বলবে, মানে এটা থেকে আমি মুক্তি চাই, কিন্তু তার উপায়টা পাচ্ছি না, যে বিচারের কোন, সংস্কারের কোন বা বুদ্ধির কোন স্তর থেকে এই কেয়ারলেস ভাবটা আসবে যে আমি কাউকে কেয়ার সত্যি করি না, আমি আমার ফ্রিডমকে আমি এনজয় করি, এটাকে কিভাবে আসবে? সেই কেয়ারনেসটা চলেই আসছে, কিন্তু কেয়ারলেস হতে চাই, এটা কিভাবে সম্ভব? কেয়ারলেস হওয়া যায় না, কেয়ারফুল হতে হয়। কেয়ারফুল হতে হয়। রামকৃষ্ণের প্রতি স্বামীজি কেয়ারফুল হয়ে গেছিল, তাই বাড়ির প্রতি কেয়ারলেস হয়ে গেছিল। বোঝা গেল? তুমি বিকেলবেলা হয়তো খেলতে যাও, কালকে যদি তোমার পিএইচডির এক্সাম থাকে, তুমি কি যাবে? তখন যদি তোমার বন্ধুরা এসে বলে ভাই আজকে ম্যাচ আছে চল, তুমি কি যাবে? না। তুমি তো কথা দিয়েছিলি ভাই আগে খেলতে যাবি, আজকে যাচ্ছিস না কেন? বলে ভাই আমার পিএইচডির এক্সাম কাল পড়ে গেছে, আমি কি করে যাব? দেখো, দুটো জিনিস একসাথে ঘটে। খেলার প্রতি কেয়ারলেস হওয়ার জন্য পিএইচডির এক্সামের প্রতি কেয়ারফুল হতে হবে। এটা টাকার এপিট ওপিট। আমরা বন্ধন মুক্ত হতে চাইছি সব সময়, কিন্তু যা হাইয়েস্ট তার প্রতি আমরা ডেডিকেট হতে চাইছি না। তোমার ডেডিকেটেড জিনিসটা এত যে সমস্যা দেখা যাচ্ছে চারদিকে, কেন বলো তো? তুমি যার প্রতি ডেডিকেটেড হতে চাইছো তার সেই উঁচু আসনই নয়। তুমি চাইছো তো বন্ধন মুক্তি, তুমি যাই ধরবে এর জন্য তা তোমাকে বন্ধনই দেবে। বাট তুমি এটাকে পরিষ্কারভাবে দেখোনি। এটা উপনিষদে বলছে পরীক্ষা লোকান এক্সাম, সাহস করো এক্সামিন করতে। তুমি যেই জিনিসটা কেয়ারলেস কেন হতে চাইবে? স্বাধীনতার জন্য। স্বাধীনতা জিনিসটা কি, বস্তুটা কি? কাউকে কেয়ার করবো না, যে আমি আমার স্বাধীনভাবে চলবো, কে কি বললো আমি সেটা দেন ডু ইট। আমার কিন্তু সেটা আমার মনে হচ্ছে যে তার মানে তুমি অলরেডি অনেক জিনিসের প্রতি কেয়ারফুল হয়ে আছো। হ্যাঁ, সেটা কিভাবে আমি সেইগুলোকে অনেক উঁচু জায়গা দিয়ে রেখেছো নিজের মনে। সেটাকে কিভাবে ওভারটেক করতে হবে? মানে আমি তো চাচ্ছি স্বাধীন হতে, কিন্তু সেই পিছু টানটা থেকেই যাচ্ছে। এর উপায় যদি আমি বলে দিই তাহলে তুমি আমাকে ফলো করবে। এর উপায় যদি আমি বলতে থাকি, যেমন স্বামী বিবেকানন্দের কথা আমরা বলছি, বিবেকানন্দ আমাদের উপায় বলে দিয়েছে, ফলে আমরা বিবেকানন্দের ফলোয়ার্স। আমি যদি তোমাকে উপায় বলি তুমি ত্রৈলোক্যানন্দ ফলোয়ার্স হয়ে যাবে। বিবেকানন্দ কারোর ফলোয়ার্স হয়নি, বলেছে উপায় আমি বের করব। নিজের মনের থেকে যে উপায় নিজের উপরে দাঁড়িয়ে বের করতে পারে সে বিবেকানন্দ। আমার নিজেকেই ভাবতে হবে। অবশ্যই। দেখো, এইটুকু দায়িত্বই নিতে পারছো না। এটাই তো মূল দায়িত্ব জীবনের। ওকেও আমি সেটাই বললাম, ঠিক। তুমি কেয়ারলেস হতে চাও, কিন্তু কি কি জিনিস তোমাকে বেঁধেছে? তোমার জীবনে হিস্ট্রি কি? হাউ ক্যান আই নো? তোমাকেই তোমার সাথে বসতে হবে। এই দায়িত্বের জন্যই মানুষ জীবন, এই দায়িত্বটুকু নিতেই হবে। হয়তো এমন কোনো কমন ভাবনা আছে যেটা ভাবলে সবাই মুক্তি পায় বা সবার কে বলেছে সবাই বন্ধনে আছে? কেউ কোনো কমন ভাবনা নেই। মানে প্রত্যেকের হিস্ট্রি আলাদা, প্রত্যেকের সলিউশন আলাদা আলাদা হবে। 1 কোটি কোটি সলিউশন হবে। যত লোক তত সলিউশন, তার জীবনে যত সিচুয়েশন তত সলিউশন। তোমাকে কোনো একটা নির্দিষ্ট জিনিসে বেঁধে দেওয়া যায় না। তোমার এক্ষুনি তুমি একটা ড্রেস পরে আছো, যতখানি তোমার সেন্সেশন ঠান্ডা, তোমার পাশের লোকেরই তা হবে না। তাহলে কি করে আমি বলবো তুমি সোয়েটার পরবে আর সোয়েটার খুলবে? আর শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে যে চিন্তা ভাবনা প্রত্যেকে সব জায়গায় হোঁচট খায়, যে মানে আমি স্বাধীন হতে চাচ্ছি, সবাই এবার আমাকে বন্ধনে বন্দি করতে চাচ্ছে, তো মানে এটা কি নর্মাল নাকি আমার প্রবলেম এটা, নাকি সবার প্রবলেম? জগৎ তোমাকে বলছে এটা নর্মাল। বল। সমস্যা হয় যে মানে আমি কি ভুল করছি নাকি এটা সবার ভুল, মানে আমি কি এটা কি ঠিক, এটা কি নর্মাল, নাকি আমার চিন্তা ভাবনাটা চেঞ্জ করা উচিত? জগৎ তোমাকে এটা বলবে নর্মাল, উপনিষদ বলবে অ্যাবনর্মাল। সবাই তোমাকে বলবে ইটস নর্মাল, ডিপ্রেশন নর্মাল, হ্যাঁ ভয় পাওয়া নর্মাল, কারণ তারাও এইভাবেই আছে। তুমি চারিদিকে কথার গল্পটা বলা হলো না, ও বললো যে সবাই মিলে ঘাস খাচ্ছিল, বাঘ ঢুকে গেছিল, হ্যান ত্যান। এটা একটা বলার নির্দেশ। এখানে সবাই ভেড়ার পালিয়ে আছে, দেখো সবাই একসাথে চলবে। ভেড়া মানে আগেতেও পারবে না, পেছতেও পারবে না। ও কেয়ারলেস কখনো হতে পারবে না, বাঘ কেয়ারলেস হতে পারবে। বাঘ মানে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ রেশনালি। আমি কি চাইছি, কি পেতে চাইছি, যা পেতে চাইছি তা কি তা দিতে পারবে যা আমি চাইছি? ওকেও আমি ওটাই বললাম। আমরা কিছু ধারণার বশবর্তী হয়ে জীবন কাটাচ্ছি, কারণ
আমি কেন লেখাপড়া করছি? কারণ আমি কার সাথে কম্পিট করছি, আমি কিছু পেতে চাইছি। আমরা অলরেডি প্রি ডিসাইডেড, আর ডিসিশনের জায়গাই নেই। আমরা অলরেডি অনেকের প্রতি ডিভোটেড, আর ভগবানের ডিভোটি হওয়ার অপশান নেই। হ্যাঁ, তো যে র্যাশনালি দাঁড়াতে পারবে সে জিততে পারবে, এবং একেই বলে জীবনের দায়িত্ব নেওয়া। বিবেকানন্দ এই দায়িত্বটাই নিয়েছিল। থ্যাংক ইউ। নমস্কার মহারাজ, আমার নাম সুজয় দে। আচ্ছা মহারাজ, স্বামীজি বলছেন বি অ্যান্ড মেক, হও এবং অপরকে করো। এখানে হওয়ার মধ্যে আমাদের প্রধান হচ্ছে ক্যারেক্টার বিল্ডিং। তো মহারাজ, ক্যারেক্টার বিল্ডিং এর যে প্রতিটা লেটার, ওই লেটারের মানে কোনো একটা মানে তো আছে, সেই সিকোয়েন্স অনুযায়ী আমি মানেগুলো আর কি জানতে চাই। তুমি মানেগুলো জানো, আমার থেকে শুনতে চাও? হ্যাঁ স্যার, শুনতে চাই। তুমি একটু শোনাও। এই তোমার ক্যারেক্টার বিল্ডিং কি আমি বলতে পারবো না, কিন্তু ওই লেটারগুলোর মানে জেনে নেওয়া ক্যারেক্টার বিল্ডিং নয়, এটা আমি বলতে পারি। একদমই নয়। ক্যারেক্টার ভাই, যতক্ষণ তোমার মধ্যে ক্যারেক্টার মেকার বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত ক্যারেক্টারের বিল্ডিং হতে পারে না। নরেন্দ্রনাথ বেঁচে থাকতে বিবেকানন্দ তৈরি হতে পারে না, নরেন্দ্রনাথকে মরতে হয়। যখন নরেন্দ্রনাথ ডিসাইড করে যে আমি আই এম রেডি টু ডাই, তখন কোনো রামকৃষ্ণ এসে তাকে বিবেকানন্দ করে দেয়। সুজয় যখন ডিসাইড করবে যে ক্যারেক্টার কি আমি জানি না, আমাকে জানতে হবেই, তখন কোনো না কোনো বিবেকানন্দ এসে ওকে তৈরি করে দেবে। সুজয় কিন্তু বিবেকানন্দের ফলোয়ার হতে পারবে না, তাহলে সে কপি পিস, একটা রেপ্লিকা। সুজয় সুজয়ই হবে। মহারাজ, তাহলে আমরা অনুকরণ করবো না অনুসরণ করবো? অবশ্যই অনুসরণ করব। অনুসরণের মধ্যে তো তাহলে অনুসরণ ফর্মুলা, অঙ্ক তোমায় কষতে হবে। অনুকরণ মানে কপি করে দেওয়া। তুমি একজনের খাতা দেখলে আর কপি করে দিলে, এটা হলো অনুকরণ করা, তাই তো? অনুসরণ মানে তোকে ফর্মুলা দেবো। বিবেকানন্দ বললো স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ, তাই তো? এটা ফর্মুলা। অনুসরণ কীভাবে করতে হবে এক্ষুনি বলছিলাম। জীবনে দেখো কি কি তোমার কাছে উইকনেসের মতো আছে, ছেড়ে দাও। ইউ আর ইমর্টাল, তুমি অমর। জীবন খুব ক্লিয়ার, যা যা উইক, স্ট্রেংথ ইজ লাইফ, তো তার মানে উইকনেস ইজ ডেথ। তো তুমি এই সময় নিজের দুর্বলতা যা যা ধরে রেখেছো, এরপরে হয়তো তোমার পকেটে যে মোবাইলটা আছে ওটা তোমার দুর্বলতা, এরপরে আইপিএল হবে ওটা তোমার দুর্বলতা, ছেড়ে দাও। তাহলে মহারাজ, এক কথা আমাদের নিঃস্বার্থ পড়ায় হতে হবে, সবকিছুর সাথে ওটা কথার কথা। আগে খুব স্বার্থপর হয়ে যাও নিজের প্রতি, প্রচণ্ড স্বার্থপর হয়ে যাও যে আমি কি আমাকে জানতে হবে, বা ক্যারেক্টার বিল্ডিং কি আমাকে করতে হবে। এই ক্যারেক্টার বিল্ডিংয়ের প্রতি প্রচণ্ড স্বার্থপর হয়ে যাও, যেটা বেরোবে ওর নাম নিঃস্বার্থপর। হয়ে গেছে? আচ্ছা, এই প্রশ্ন আছে, চলো। ওই যে বাচ্চাটা কি বলছে? মহারাজ, স্বামী বিবেকানন্দ বলেছিলেন শ্রীরামকৃষ্ণ এই যুগের শ্রেষ্ঠ অবতার। তাহলে লোকনাথ বাবা, মহাপ্রভু, তারাও তো শান্তির পূজা করেছিল। সেই লোকনাথ বাবা শিবের দেখা পেয়েছিলেন, দেবাদেব মহাদেবের। রামকৃষ্ণ দেবও তো মাকে দেখা পেলেন, তা কেন রামকৃষ্ণ দেবী শ্রেষ্ঠ? কারণ বিবেকানন্দ রামকৃষ্ণের কাছে গেছিল। তুমি লোকনাথ বাবার কাছে চলে যাও, এবং লোকনাথ বাবা যা করে সেরমভাবে জীবন কাটাও। তোমার কাছে তুমি তখন বলবে লোকনাথ বাবা সব থেকে শ্রেষ্ঠ। কিন্তু পুরোপুরি যাও। হ্যাঁ, রামকৃষ্ণ দেবের কাছে যখন বিবেকানন্দ গিয়েছিল, বিবেকানন্দ তো বলে গেছিল না, এই দেখো নরেন্দ্রনাথ আমি এসছি, বলো গদাধর চট্টোপাধ্যায় হু ইউ আর, এরম তো বলেনি। তুমি যখন টিচারের কাছে যাও, তাই তো, তোমার কাছে তোমার টিচার শ্রেষ্ঠ। এবং প্রত্যেকটি মহাপুরুষের মধ্যে তার নিজস্ব শ্রেষ্ঠতা আছে, সবাই বড়, কেউ ছোট নয়। বিবেকানন্দ রামকৃষ্ণকে কেন শ্রেষ্ঠ বলেছিল, এটা বুঝতে গেলে বিবেকানন্দের মতো হতে হবে। রামকৃষ্ণের শ্রেষ্ঠতা ধরা যাবে না। তুমিও বিবেকানন্দ নয়, আমিও বিবেকানন্দ নই। তোমরা এই মুহূর্তে বুঝতে পারবে না। তোমার যেটা শ্রেষ্ঠ মনে হচ্ছে, সব থেকে বড় মনে হচ্ছে, তোমার লোকনাথ বাবাকে বড় মনে হচ্ছে, অথবা ধরো তোমার অরবিন্দকে বড় মনে হচ্ছে, তুমি তার কাছে চলে যাও। অর্থাৎ তার মতো করে নিজেকে তৈরি করতে চেষ্টা করো। ক্লিয়ার হয়ে যাবে যে কেন বলা হয়েছে বলো। হ্যাঁ, কাশীপুর, হ্যালো, কাশীপুর উদ্যান পার্টি ঠাকুরের স্থূল শরীর চলে যাওয়ার জায়গা যেখানে চলে গিয়েছিলেন, ঠাকুর বলছেন স্বামীজিকে যে যাবার কালে হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব। এবং ঠাকুর দেখাচ্ছেন স্বামীজিকে যে আম সেই কৃষ্ণ,
ইদানিং এই শরীরে রাম ও কৃষ্ণ। আবার তারপরেই বলছেন যে তোর বেদান্ত মতে তা নয়। এই যে কোড আনকোড তোর বেদান্ত মতে তা নয়, এইটা কেন যে বেদান্ত মতে তা নয়? স্বামীজি তখন বিবেকানন্দ ছিলেন না, তিনি নরেন্দ্রনাথ দত্ত ছিলেন। এটা আমরা ভুলে যাব, আমরা ভুলে গেলে আমরা ফেঁসে যাব। এই কথাটা প্রচণ্ড প্রচলিত কথা রামকৃষ্ণ সাহিত্যে, যে রাম যে কৃষ্ণ হয়েছিল সে রামকৃষ্ণ। বেদান্তের দিক থেকে স্বামীজির মধ্যে কি বেদান্তের ভাবটা কাঁচা অবস্থায় খুব প্রমিনেন্ট ছিল এই সময়। স্বামীজিকে যদি বলা হতো যে রাম যে কৃষ্ণ সে রামকৃষ্ণ, স্বামীজি বলতো কিসের অবতার, ব্রহ্ম সবার মধ্যে সমান আছে। স্বামীজির মধ্যে এই সংস্কারটা অ্যাজ এ নরেন্দ্রনাথ ছিল ওই সময়, সম্পূর্ণ মুছে যায়নি। সেই জন্য লাস্ট কথাটা সংযোজন করা হলো। প্রথম কথাটা তুমি তুললে, আজ সকালবেলায় আমার সাথে যে ছেলেটি এসেছিল ওর সাথে কথা হচ্ছিল, যে রাম যে কৃষ্ণ হয়েছিল, স্বামীজি ঠাকুর এই কথা কেন বললেন? আমাদের খুব ন্যাচারাল টেন্ডেন্সি এটা ধরে নেবা যে রামচন্দ্র যিনি হয়েছিলেন, কৃষ্ণ যিনি হয়েছিলেন, তিনি আবার পুনরায় রামকৃষ্ণ হয়ে এসেছেন। এই কথাটা মোটেই এই রূপে সত্য না। রামচন্দ্র মারা গেছে, পরিষ্কার, গল্প শেষ। কৃষ্ণ মারা গেছে, দ্য স্টোরি দি এন্ড। রামকৃষ্ণ মারা গেছে, দ্য স্টোরি দি এন্ড। ঠাকুর বলতে চাইছেন যেই উদ্দেশ্যে রামচন্দ্র এসেছিলেন, যেই প্রকৃতির যে শক্তিটা রামচন্দ্রকে দিয়ে ওই রকম জগৎ কল্যাণার্থ কাজ করেছিল, শ্রীকৃষ্ণকে দিয়ে যে জগৎ কল্যাণার্থ কাজ করেছিল, আমার মধ্যেও সেই একই রকমের ওয়ার্ক টেন্ডেন্সি দেখা যাচ্ছে। খুব রেশনালি বুঝবে, রামচন্দ্র চলে গিয়েছেন কিন্তু সেই একই টেন্ডেন্সি। তুমি যদি বিবেকানন্দের স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ডেথের উপর জীবন গঠন করো, আমি কি কথা বলবো যে বিবেকানন্দ তোমার মধ্যে পুনর্জন্ম নিয়েছেন? না। আমি সবসময় কি জিনিস বলতে চাইবো, অসীম নাগ একটা উচ্চতম আদর্শে জীবন কাটাচ্ছে। সেটা কি? সেটা বিবেকানন্দের মতো হতে পারে, বিবেকানন্দ নয়। যে রাম যে কৃষ্ণ সে রামকৃষ্ণ মানে এই নয় যে রামচন্দ্র ধনুক ধরেছিল, কৃষ্ণ এই গান লেখা হয়ে গেছে, কত রকম হয়ে গিয়েছে, কিন্তু মোটেই এই ব্যাপারটি নয়। আমরা ভুলে যাই যখন যোগীরা আমি উচ্চারণ করেন, সেই আমি আমাদের মতো এরকম বাজারি আমি না, তাদের আমি ডেফিনেশনই অন্যরকম। তবুও স্বামীজির ওই সময়ের মানসিক স্থিতি হিসাবে তিনি এই কথাটি বলেছিলেন। কিন্তু দেখবে আমরা যেহেতু বেদান্তের ধারে কাছেই যাই না, ওই কথাটা কিন্তু কোটেশনে চলে গিয়েছে, যদিও একসাথে ছিল। কারণ ওইটা আমরা খাবো না, পাবলিক ওটা খাবে না। পাবলিক যে রাম যে কৃষ্ণ খাবে, কারণ কি? তাহলে তো যে যার সেক্টেশন চালাতে পারবে। তো ভাই, তুমি যদি রামায়ণ হও আর তুমি যদি বৈষ্ণব হও, তাহলে আমি রামকৃষ্ণ, দুটোর থেকে আমি বড়। এটা অহংকারের কথা, এটা সারেন্ডারের কথা। হ্যালো, জঠরের ক্ষুধা